মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত লেকচার সম্পর্কে তোমরা অনেকেই মতামত দাও নাই। আশা করি লেকচার সম্পর্কে তোমরা মতামত দিবা, যাতে আমি বুঝতে পারি তোমাদের বুঝতে কোথায় কি সমস্যা হচ্ছে। আমরা আজকে পড়াবো সেমিকন্ডাক্টর ডায়োড চ্যাপ্টারের এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালস, এন টাইপ এবং পি টাইপ এবং আরও কিছু বিষয়াবলী। তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে। এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালস পি টাইপ এবং এন টাইপ বুঝতে গেলে আমাদের ইলেকট্রনের হোল সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। সেটা সম্পর্কে কিছুটা আলোচনা করছি। ইলেকট্রন সম্পর্কে আমরা কিছুটা জানি। ইলেকট্রন হলো ঋণাত্মক আধানবাহী একটি মৌলিক কণা। এদের চলাচলের কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ -1.6 × 10⁻⁻⁰ কুলম্ব এবং একটি ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। এরা পরমাণুর কক্ষপথে আবর্তন করে। উপযুক্ত শক্তি প্রয়োগ করলে এদেরকে কক্ষপথ থেকে মুক্ত করা সম্ভব। আর হোল সম্পর্কে বলতে গেলে আমরা সেমিকন্ডাক্টর ক্রিস্টালে যখন কোনো ত্রিযোজী মৌলকে ডোপিং করি, তখন ত্রিযোজী মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 3টা, আর সেমিকন্ডাক্টর অ্যাটমের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা। যখন কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, তখন 4 পাশ থেকে 4টে সেমিকন্ডাক্টর অ্যাটম একটা ত্রিযোজী মৌলের অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। 4টা সিলিকন বা জার্মেনিয়াম অ্যাটম দেয় 4টি ইলেকট্রন, আর একটা ত্রিযোজী মৌল শেয়ার করে 3টে ইলেকট্রন, মোট 7টা হয়। একটি ইলেকট্রনের ঘাটতি পড়ে, এই ইলেকট্রনের ঘাটতিকে বলে হোল। তাহলে হোল কোনো কণা না, কোনো একটা ক্রিস্টালে কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রনের ঘাটতি বা অনুপস্থিতিকে আমরা বলি হোল। এই কারণে হোলের কোনো ভর নেই, আর এর চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের সমান বিপরীত, +1.6 × 10⁻⁻⁰ কুলম্ব। হোল সবসময় ইলেকট্রনকে গ্রহণ করতে চায়। যদি সে মুক্ত ইলেকট্রন পায়, তাহলে মুক্ত ইলেকট্রন হয়ে যায় যোজন ইলেকট্রন, হোলটা নিশ্চিহ্ন হয়ে যায়, আর ইলেকট্রন আর হোলের কম্বিনেশনের ফলে কিছুটা তাপ উৎপন্ন হয়। আমরা এখন পড়ব সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। সেমিকন্ডাক্টর ক্রিস্টাল দু ধরনের হতে পারে: ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ক্রিস্টাল হলো যে সেমিকন্ডাক্টর ক্রিস্টালে ওই সেমিকন্ডাক্টর অ্যাটম ব্যতীত অন্য কোনো পদার্থের অ্যাটম বিদ্যমান নাই, তাহলে সেই সেমিকন্ডাক্টর ক্রিস্টালকে আমরা বলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। যেমন সিলিকন ক্রিস্টাল, জার্মেনিয়াম ক্রিস্টাল, এর ভিতরে শুধু সিলিকনই আছে। জার্মেনিয়াম ক্রিস্টালে শুধু জার্মেনিয়াম আছে, অন্য কোনো পদার্থের অ্যাটম নাই। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো যে সেমিকন্ডাক্টর ক্রিস্টালে ওই সেমিকন্ডাক্টর অ্যাটম ব্যতীত অন্য কোনো ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল সুনিয়ন্ত্রিতভাবে মিশ্রিত থাকে, তাহলে সেই সেমিকন্ডাক্টর ক্রিস্টালকে আমরা বলি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটাই কাজে লাগে বেশি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমাদের ইলেকট্রনিক ডিভাইসে কোনো কাজে লাগে না। এবার দেখো, এই যে আমরা যে ভেজাল হিসেবে মিশ্রিত করলাম অন্য কোনো পদার্থ ত্রিযোজী বা পঞ্চযোজী, এই ভেজাল মিশ্রণের প্রক্রিয়াকে বলে ডোপিং বা ডোপায়ন। কয় ধরনের পদার্থকে আমরা ভেজাল হিসেবে মিশ্রিত করি? 2 ধরনের ত্রিযোজী মৌল, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, অথবা পঞ্চযোজী মৌল, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি। যদি ত্রিযোজী মৌলকে আমরা ডোপিং করি, তাহলে যে সেমিকন্ডাক্টর ক্রিস্টাল তৈরি হবে তাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। যদি পঞ্চযোজী মৌলকে আমরা ডোপিং করি কোনো সেমিকন্ডাক্টর ক্রিস্টালে, তাহলে যে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাবো তাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। এই দুইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এখন আলোচনা করব পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে। দেখো, চিত্রের দিকে একটু খেয়াল করো। এই যে হলো সিলিকন অ্যাটম, তার মাঝখানে আমরা ডোপিং করেছি বোরন অ্যাটম। বোরন হলো ত্রিযোজী, বোরন ত্রিযোজী, একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3 যোজন ইলেকট্রন। এই যে একটা ইলেকট্রনের ঘাটতি। সিলিকনের একটা শেয়ার করলো, সিলিকন একটা শেয়ার করলো, সিলিকন একটা শেয়ার করলো, সিলিকন একটা শেয়ার করলো। মোট 4 পাশ থেকে 4টে সিলিকন অ্যাটম 4টে ইলেকট্রন শেয়ার করলো। আর বোরনের ছিল 3টে, মোট হলো 7টা, কিন্তু তাদের কাঙ্ক্ষিত ইলেকট্রন সংখ্যা ছিল 8। এই যে ইলেকট্রনের ঘাটতি পড়লো, এই ইলেকট্রনের ঘাটতিকে আমরা বলি হোল। তাহলে বোরন কি করলো?
হোল তৈরি করলো, হোলের কাজ ইলেকট্রন গ্রহণ করা, এই কারণে আমরা বোরনকে বলি ইলেকট্রনের গ্রাহক। এরপরেরটা খেয়াল করো, তাহলে যতগুলো বোরন অ্যাটম আমরা ডোপিং করব ঠিক ততগুলো হোল পাবো। আর তাপ উত্তেজনার কারণে যদি কোনো কোভ্যালেন্ট বন্ড ভেঙে ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে যতগুলো ইলেকট্রন মুক্ত হবে ততগুলো হোল তৈরি হবে। তাহলে মোটের উপরে পি টাইপ ক্রিস্টালে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম, হোলের পরিমাণ বেশি। এখানে হোল হলো মেজরিটি চার্জ ক্যারিয়ার, মুক্ত হলো ইলেকট্রন হলো মাইনরিটি চার্জ ক্যারিয়ার। তাহলে আমরা মনে রাখবো পি টাইপ ক্রিস্টালে হোল হলো মেজরিটি চার্জ ক্যারিয়ার, এদের পরিমাণ অনেক বেশি, মুক্ত ইলেকট্রনের মাইনরিটি চার্জ ক্যারিয়ার, এদের পরিমাণ অনেক কম। আর এখানে যে ত্রিজোড়ী মৌল আমরা যোগ করি সেই ত্রিজোড়ী মৌলকে আমরা বলি গ্রাহক পরমাণু, কারণ তারা হোল তৈরি করে, হোল ইলেকট্রন গ্রহণ করে, এই কারণে এদেরকে আমরা বলি গ্রাহক পরমাণু। এতক্ষণ যা আমরা বললাম সেইটারই টেক্সট হলো এইটা, তোমরা এই টেক্সটটা পড়ে নেবা। এরপরে আমরা আলোচনা করব পি টাইপের আলোচনা শেষ, আমরা এখন আলোচনা করব এন টাইপ ক্রিস্টাল সম্পর্কে। এন টাইপ ক্রিস্টাল সম্পর্কে দেখো, পি টাইপের আলোচনা যেভাবে, এন টাইপে প্রায় একইভাবে। এই যে সিলিকন অ্যাটম, ক্রিস্টালের সিলিকন অ্যাটম, তার মাঝখানে আমরা ডোপিং করেছি অ্যান্টিমনি। অ্যান্টিবডি পঞ্চযোজী মৌল। দেখো, এই 4-5 থেকে 4টে সিলিকন অ্যাটম একটা করে ইলেকট্রন অ্যান্টিমনির সাথে শেয়ার করছে। আর অ্যান্টিমনি যে ছিল 5টা, তাই শেয়ার করতে পারছে 4টে, 1টা 2টা 3টে 4টে, তার অষ্টক পূরণ হয়ে একটা ইলেকট্রন অতিরিক্ত রয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম অ্যান্টিমনি ডোপিং করলে সেই ইলেকট্রন ক্রিস্টালে দান করে, অ্যান্টিমনি হল ইলেকট্রনের দাতা পরমাণু। এরপরে আবার দেখো, তাহলে যতগুলো আমরা অ্যান্টিমনি অ্যাটম যোগ করব ততগুলো মুক্ত ইলেকট্রন পাবো। আর তাপ উত্তেজনার কারণে কোনো ক্রিস্টালে বন্ড ভেঙে যখন ইলেকট্রন বের হয়ে যায়, যতগুলো মুক্ত ইলেকট্রন তৈরি হবে ততগুলো হোল তৈরি হবে। তাহলে ডোপিং এর কারণে পেলাম শুধু মুক্ত ইলেকট্রন, আর তাপ উত্তেজনার কারণে যতগুলো মুক্ত ইলেকট্রন ততগুলো হোল। তাহলে বোঝা গেল মুক্ত ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি, হোলের পরিমাণ অনেক কম। তাহলে এন টাইপ ক্রিস্টালে মুক্ত ইলেকট্রন হলো মেজরিটি চার্জ ক্যারিয়ার, হোল হলো মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আর অ্যান্টিমনি আমরা এখানে বলবো গ্রাহক পরমাণু। আমরা এন টাইপ ক্রিস্টাল নিয়ে আমাদের আলোচনা শেষ। আমরা এখন আলোচনা করব পিএন জাংশন নিয়ে। পিএন জাংশন, এন টাইপ ক্রিস্টাল নিয়ে আমরা আলোচনা করেছি, তার টেক্সট এখানে, তোমরা এটা একটু পড়ে নিও, যা বলেছি সেটা এখানে লেখা আছে। এখন আমরা আলোচনা করবো সেমিকন্ডাক্টর ডায়োড বা পিএন জাংশন। এইটা হলো একটা পি টাইপ ক্রিস্টাল, এইটা হলো একটা পি টাইপ ক্রিস্টাল, এইটা হলো একটা এন টাইপ ক্রিস্টাল। পি টাইপে কি আছে দেখো, হোল হলো মেজরিটি, শুধু হোলের চিত্র দিয়ে আছে, মাইনরিটির সংখ্যা খুব কম বলে এখানে দেওয়া হয় নাই। এন টাইপ ইলেকট্রন হলো মেজরিটি চার্জ ক্যারিয়ার, হোল হলো মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা দেখানো হয় নাই, এখানে হোলের সংখ্যা দেখানো হয় না। খেয়াল করো, যদি কোনো অ্যাটম থেকে হোল চলে যায় তাহলে অ্যাটমটা হবে ঋণাত্মক আয়ন। যদি কোনো অ্যাটম থেকে মুক্ত ইলেকট্রন চলে যায় তাহলে অ্যাটম হয়ে যাবে ধনাত্মক আয়ন। এ পাশে কি আছে, ধনাত্মক আয়ন, পাশে মুক্ত ইলেকট্রন। এ পাশে কি আছে, ঋণাত্মক আয়ন, পাশে হোল। দেখো, এই পি টাইপ সেমিকন্ডাক্টর ও এন টাইপ সেমিকন্ডাক্টরের এইটা হলো স্পর্শতল। পি টাইপ সেমিকন্ডাক্টর ও এন টাইপ সেমিকন্ডাক্টর স্পর্শতলকে আমরা বলি পিএন জাংশন। এই ডিভাইস আমরা বলি সেমিকন্ডাক্টর ডায়োড বা সেমিকন্ডাক্টর রেকটিফায়ার। দেখো, এই জাংশন তৈরির ফলে কি হয়, পি টাইপ হোল হলো মেজরিটি, এন টাইপ ইলেকট্রন হলো মেজরিটি। ডিফিউশন প্রক্রিয়া বা ব্যাপন প্রক্রিয়ায় পি টাইপের হোলগুলো রওনা দেয় এন টাইপের দিকে, কারণ এন টাইপে হোলের পরিমাণ কম, যাতে তারা সাম্যতা বজায় রাখতে পারে। এন টাইপের মুক্ত ইলেকট্রন হলো বেশি, পি টাইপের মুক্ত ইলেকট্রন খুবই কম,
ফলে এন টাইপের ইলেকট্রন রওনা দেয় পি টাইপের দিকে, যাতে ইলেকট্রনের ঘনত্বের সাম্যতা বজায় রাখতে পারে। কিন্তু পি টাইপের হোল যখন জাংশন অতিক্রম করে, এন টাইপের ইলেকট্রন যখন জাংশন অতিক্রম করে, তখন ইলেকট্রন আর হোল রিকম্বিনেশন হয়। ইলেকট্রন আর হোল রিকম্বিনেশন হয়, যেমন এই অ্যাটমের ইলেকট্রন এখানে চলে আসছে, ফলে এই অ্যাটমের মুক্ত ইলেকট্রন এখানে চলে আসছে, এটা ছিল মুক্ত ইলেকট্রন, আর এখানে হোল ছিল কোভ্যালেন্ট বন্ডের মধ্যে, ফলে মুক্ত ইলেকট্রন হয়ে গেল বন্ডের ভিতরে ঢুকে গেল, হয়ে গেল যোজন ইলেকট্রন। ফলে এ একটা ইলেকট্রন হারালো, একটা মুক্ত ইলেকট্রন কমে গেল, এ হোল হারালো এবং একটা মুক্ত ইলেকট্রন হয়ে গেল যোজনী ইলেকট্রন। এ হোল হারিয়ে হয়ে গেল ঋণাত্মক আয়ন, এই ইলেকট্রন হারিয়ে হয়ে গেল ধনাত্মক আয়ন। ফলে জাংশনের নিকটবর্তী দুই প্রান্তে এন টাইপে হয় ধনাত্মক আয়নের লেয়ার সৃষ্টি, পি টাইপে হয় ঋণাত্মক আয়নের লেয়ার সৃষ্টি। এই ঋণাত্মক আয়নের লেয়ার কোনো ইলেকট্রনকে এপাশে যেতে দেয় না, এই ধনাত্মক আয়নের লেয়ার কোনো হোলকে এপাশে যেতে দেয় না। ফলে ইলেকট্রন আর হোলের চলাচল বন্ধ হয়ে যায়। এবং এখানে যে আমরা একটা আয়নের লেয়ার পেলাম, এন টাইপে হলো ধনাত্মক আয়নের লেয়ার, পি টাইপে হলো ঋণাত্মক আয়নের লেয়ার। এই লেয়ারের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন বা কোনো হোল নেই। এই কারণে লেয়ারকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার বা মুক্ত চার্জবিহীন অঞ্চল। তাহলে পিএন জাংশনের ফলে কি সৃষ্টি হয়? একটা ডিপ্লেশন লেয়ার বা মুক্ত চার্জবিহীন অঞ্চল তৈরি হয়। আরেকটা জিনিস তৈরি হয়, সেটা কি? এই প্লাস আয়নগুলো কোষের ধনাত্মক পাতের মতো আচরণ করে, এই ঋণাত্মক আয়নগুলো কোষের ঋণাত্মক পাতের মতো আচরণ করে। সুতরাং এই পাশের ভোল্টেজ বেশি আর এই পাশের পটেনশিয়াল কম, ফলে তাদের ভিতরে একটা পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয়, পটেনশিয়াল ব্যারিয়ার সৃষ্টি হয়। ঠিক আছে, এই পটেনশিয়ালের পার্থক্য বা ডিফারেন্সকে আমরা বলি পটেনশিয়াল ব্যারিয়ার। আমরা এখন বলতে পারি এই ব্যারিয়ার টপকিয়ে কোনো ইলেকট্রন আর হোল চলাচল করতে পারে না। এই হলো তোমার পিএন জাংশন, আর এইটা হলো তোমার বাণিজ্যিকভাবে তৈরি বা পিএন জাংশন বা সেমিকন্ডাক্টর ডায়োড। দেখো, এই যে অ্যাশ কালারের যে অংশটাকে আমরা বলি বা সিলভার কালারের যে অংশটাকে আমরা বলি এন টাইপ, আর যেটা কালো এটাকে আমরা বলি পি টাইপ। পি টাইপকে কেউ অ্যানোডও বলে, এন টাইপকে কেউ ক্যাথোডও বলে। এতক্ষণ যা আলোচনা করলাম সেটি একটি টেক্সট এখানে দেওয়া হলো, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবা। আমরা এখন আলোচনা করব ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াস। দেখো, এইটা হলো পি টাইপ ক্রিস্টাল, এইটা হলো এন টাইপ ক্রিস্টাল। পি টাইপের সাথে ব্যাটারি ধনাত্মক প্রান্ত যুক্ত করছি, এন টাইপের সাথে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যুক্ত করছি। এখন এইভাবে ব্যাটারি সংযোগ করাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী যোগ। আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। পি টাইপ ক্রিস্টালের সাথে যোগ করেছি ব্যাটারি বা কোষের ধনাত্মক প্রান্ত, এন টাইপ ক্রিস্টালের সাথে আমরা যোগ করেছি ব্যাটারি বা কোষের ঋণাত্মক প্রান্ত। দেখো, এই যে হলো পটেনশিয়াল ব্যারিয়ার বা ডিপ্লেশন লেয়ার। পি টাইপ সাথে ব্যাটারি ধনাত্মক, এন টাইপ সাথে ব্যাটারি ঋণাত্মক, এই ধরনের ব্যাটারি সংযোগকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। এখন দেখো কি হয়, তোমার ব্যাটারির ভোল্টেজ সাথে সাধারণত 1.5 ভোল্ট, আর ডিপ্লেশন লেয়ারে যে পটেনশিয়াল ব্যারিয়ার হয় সেটা হলো জার্মানির ক্ষেত্রে 0.2 অথবা 0.3 ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে 0.6 অথবা 0.7 ভোল্ট। সুতরাং বোঝা গেল ব্যাটারির বিভব পার্থক্য বেশি আর পটেনশিয়াল ব্যারিয়ারের পরিমাণ কি কম। ফলে এই ধনাত্মক প্রান্ত কোনো হোলকে পাশে যেতে দেয় না, আর এই ব্যাটারির ধনাত্মক হোলকে এইদিকে বিকর্ষণ করে। এই ধনাত্মক আয়ন বা বিভব প্রাচীরের ভোল্টেজ হোলকে বিকর্ষণ করে এদিকে, এই ধনাত্মক পাত হোলকে বিকর্ষণ করে এদিকে। যেহেতু এর শক্তি বেশি, এর শক্তি কম, সুতরাং এর কর্তৃত্ব
প্রতিষ্ঠিত হয়। এই ঋণাত্মক আয়ন কোনো ইলেকট্রনকে পাশে যেতে দেয় না। ঋণাত্মক আয়ন ইলেকট্রনকে এইদিকে বিকর্ষণ করে, ব্যাটারি ঋণাত্মক পার ইলেকট্রনকে এইদিকে বিকর্ষণ করে। এর যেহেতু শক্তি বেশি, ফলে ইলেকট্রন এদিকে রওনা দেয়, হোল এদিকে রওনা দেয়। ফলে বিভব প্রাচীরের পরিমাণ হ্রাস পায়, বিভব প্রাচীর বিলুপ্ত হয়। ফলে হোল এদিকে প্রবেশ করে, ইলেকট্রন এদিকে প্রবেশ করে। ফলে ইলেকট্রন এবং হোলের চলাচল শুরু হয়, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ভিতরেও চলাচল করে মুক্ত ইলেকট্রন, বাইরেও চলাচল করে মুক্ত ইলেকট্রন। সুতরাং ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাই এবং সেটা সৃষ্টি হয় মুক্ত ইলেকট্রনের চলাচলের কারণে। এখন আমরা আলোচনা করব রিভার্স বায়াস। দেখো, আগের মতোই পি টাইপ ক্রিস্টালের সাথে আমরা ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, এন টাইপ ক্রিস্টালের ব্যাটারি ধনাত্মক প্রান্ত, আগে ঠিক উল্টা। এই ধরনের ব্যাটারি সংযোগ করি, তাহলে এই ধরনের বায়াসিংকে আমরা বলি রিভার্স বায়াসিং। এর ফলে কি হয় দেখো, এই ধনাত্মক আয়নে হোলকে বিকর্ষণ করে এদিকে, ফলে হোল পি এর বাইরের দিকে চেপে যায়। এই ঋণাত্মক আয়ন ইলেকট্রনকে এই দিকে বিকর্ষণ করে, ফলে ইলেকট্রনগুলো এন টাইপের বাইরের প্রান্তের দিকে চেপে যায়। আবার খেয়াল করো, এই ব্যাটারি ঋণাত্মক প্রান্তই হোলকে এই দিকে আকর্ষণ করে, ফলে আরও বাইরের দিকে চেপে যায়। এই ব্যাটারি ধনাত্মক ইলেকট্রনকে বাইরের দিকে আকর্ষণ করে, ইলেকট্রন বাইরের দিকে আরও চেপে যায়। তাহলে তোমার পটেনশিয়াল ব্যারিয়ারের ক্রিয়াকলাপ আর ব্যাটারির ক্রিয়াকলাপ সেম, ফলে ডিপ্লেশন লেয়ার আরও প্রশস্ত হয়, পটেনশিয়াল ব্যারিয়ার আরও বেড়ে যায়, এবং এই পটেনশিয়াল ব্যারিয়ার বাড়তে বাড়তে যখন এই ব্যাটারি সমান হয়, তখন পটেনশিয়াল ব্যারিয়ার স্থিতিশীল হয়। ফলে এখানে কারেন্ট চলাচলের কোনো সম্ভাবনা নাই, কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। সুতরাং আমরা বলতে পারি ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাই, রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে আমরা কোনো তড়িৎ প্রবাহ পাই না। এদিকে আরেকটা কথা যোগ করা দরকার, মেজরিটি চার্জ ক্যারিয়ার জন্য রিভার্স বায়াসে আমরা কোনো কারেন্ট না পেলেও, এই যে আমরা ইলেকট্রন দেখলাম, এই যে আমরা হোল দেখলাম, এই ইলেকট্রনকে কিন্তু এই ঋণাত্মক পাত জাংশনের দিকে বিকর্ষণ করে, এই হোলকে কিন্তু এই ধনাত্মক পাত জাংশনের দিকে বিকর্ষণ করে। ফলে এই ইলেকট্রন আর এই হোল, অর্থাৎ যারা মাইনরিটি চার্জ ক্যারিয়ার, তারা কিন্তু জাংশন অতিক্রম করে, ফলে তাদের চলাচলের কারণে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, আমরা বলি রিভার্স কারেন্ট। এদের পরিমাণ খুবই কম, এদের পরিমাণ আমরা পাই হলো মাইক্রো অ্যাম্পিয়ার স্কেলে, মানে ফরওয়ার্ড বায়াসিং কারেন্টের চেয়ে 1000 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ। আজকের আলোচনা এ পর্যন্ত শেষ। তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা মতামত দেবা, পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। তোমরা টেক্সটটা একটু পড়ে নিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো।